আজকে আমাদের বিশেষ সাক্ষাৎকারে এমন একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যিনি শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরেও দমে যাননি। গঠন করেছেন নিজের সংগঠন আম জনতা উন্নয়ন পার্টি। এবার এই দল গঠন করার পর আজ শুধু মুর্শিদাবাদ না, রাজ্য জুড়ে তিনি রয়েছেন, তার বিষয় রয়েছে হটকেক হিসেবে চর্চায় থেকেছেন বারবার। কথা বলে নেব হুমায়ুন কবিরের সাথে। নমস্কার। নমস্কার। আপনাকে এক্সপ্রেস বার্তার তরফ থেকে অনেক অনেক সুস্বাগতম। আচ্ছা, ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে, যদিও কয়েকদিন হয়ে গেছে তবু ঈদের শুভেচ্ছা জানাই এবং রামনবমীরও শুভেচ্ছা জানাই বাংলার মানুষকে। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করব যে আপনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং মন্ত্রিত্ব পদেও আসীন ছিলেন। তো সেই জায়গা থেকে হঠাৎ করে কেন দল থেকে বেরিয়ে এসে নিজের দল গঠন করলেন? দেখুন, আমি স্বেচ্ছায় দল থেকে বেরিয়ে আসিনি। আমি টানা 1982 সাল থেকে 2012 সাল 30 বছর ন্যাশনাল কংগ্রেস করেছি। কখনো কোনো নিজের লোভ লালসা এই বশীভূত হয়ে কারোর সঙ্গে যাইনি বা দল ত্যাগ করিনি। কিন্তু যখন 2012 সালে কংগ্রেসের রানিং এমএলএ, এক্সিস্টিং এমএলএ, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পদত্যাগ করে 20 নভেম্বর 2012 যেদিন মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে রিজাইন দিয়ে আমি যখন তৃণমূলে গেলাম, দেখলাম এই তৃণমূলে প্রচুর ট্যাঁকড়া, পিছন থেকে টেনে ধরার লোকের এখানে প্রচুর সংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। উনি মুখে এক কথা বলেন আর কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত তিনি তেনার চুপি সারে নেন, এবং মাঝে মাঝে তেনার পিসি ভাইপোর নাটক গোটা বাংলার মানুষকে তিনি দেখান। কখনো পিসি রাগ করেন, কখনো ভাইপো রাগ করেন, আর সেটা সাধারণ মানুষের উপরে ইম্প্যাক্ট হয় বা সাধারণ মানুষ চিন্তিত হয়, তারা সমস্যায় পড়ে, ওদের কিছু যায় আসে না। তো এই করতে করতে আমি একটু স্বাধীনচেতা মানুষ, আমি রাজনীতি করে খাই না, কিন্তু রাজনীতিটা করি মানুষের কল্যাণে, মানুষের জন্য কিছু করব, রাজ্যের জন্য কিছু করব, জেলার জন্য কিছু করব, আমার হোম ব্লকের জন্য কিছু করব, এর জন্য আমি রাজনীতি করি। সেটা করতে গিয়ে প্রতি পথে পথে এদের পিসি ভাইপোর নাটক মঞ্চস্থ হয়েছে আমাদের সামনে। তাই আমরা কখনো প্রতিবাদ করেছি, কখনো পিছু হটেছি। এই করতে করতে আমাকে প্রথমে 2015 সালের 26শে ফেব্রুয়ারি 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে আবার 4 ডিসেম্বর 2025 আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কাজেই আমাকে যখন আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল কংগ্রেস, তখন আমার হারানোর কিছু নেই। আমাকে বাধ্য হয়েই নিজে ওপেন মানুষের কল্যাণে কাজ করার জন্য, মানুষের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আমাকে দল করতে হয়েছে। আচ্ছা, একসময় মানে আজকের ডেটে দাঁড়িয়ে আপনি কথাগুলো বলছেন, কিন্তু একসময় আপনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। আজকে সেখানে আসাউদ্দিন ওয়াসিমের সাথে আপনার মিম পার্টির সাথে আপনার একজোট। তো সেই নিয়ে কি বলবেন, কি এজেন্ডা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের 13ই মে যেদিন বামফ্রন্টের বিরুদ্ধে অল আউট লড়াইয়ে নেমেছিলেন, বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা ছিল, স্বচ্ছ ভাবমূর্তি ছিল, 20 মে 2011 বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি ওপেন বলেছিলেন, প্রত্যেক শনি রবিবারে আমি কালীঘাটের বাড়িতে সাধারণ মানুষের সঙ্গে দর্শন দেব, কথা বলবো, তাদের সমস্যার কথা শুনবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 180 ডিগ্রি কেন 360 ডিগ্রি পুরো ঘুরে গিয়েছে। তার আম জনতার কথা তো মনে থাকেই না, তাদের সাথে তো কথা বলার সময়, তার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে তার কথা বলার কোনো সুযোগ নেই, তার দলের এমএলএদের সঙ্গে তার কোনো কথা বলার বা কোনো কথা শোনার মানসিকতা নেই। কাজেই সে যদি এরকম হতে পারে, তাহলে আমরা কেন তার সঙ্গে এত অ্যাডজাস্টমেন্ট করে চলবো? তাই বাংলার মানুষকে নতুন করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ যে আলাদা, সেটা আরো ওপেন করে দেওয়ার জন্য আমি আম জনতা উন্নয়ন পার্টি খুলেছি।
কিন্তু অনেকে বলছেন এই আম জনতা উন্নয়ন পার্টি বিজেপির সাথে একটা আঁতাত রয়েছে। কেন? না এরা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কাটবে এবং এই ভোট কাটুয়া হিসাবে একটা তকমা লেগে যাচ্ছে হুমায়ুন কবিরের। সেই বিষয়ে কি বলবেন? তকমা কে লাগাচ্ছে তাতে আমার কিছু যায় আসে না। আমি এসব এক কথায় ফেক কথা বা অপ্রাসঙ্গিক কথার কোনো জবাব হুমায়ুন কবির দেবে না। আগে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে বাংলার মানুষের কাছে। 1998 সালে দল করার পর কেন তিনি এনডিএতে ঢুকেছিলেন, সাম্প্রদায়িক দল এনডিএ, এবং সেই দলের মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে কেন কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে এসেছিলেন, ওনার সঙ্গে ওনার বাবার মানে কমলেশ্বর মুখার্জির বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক ছিল অটল বিহারী বাজপেয়ী, ওনার মা গায়ত্রী দেবীকে প্রণাম করেছিল অটল বিহারী বাজপেয়ী কেন, তাহলে কার সঙ্গে কার সম্পর্ক আছে, আঁতাত আছে, এটা পরিষ্কার, বাংলার মানুষ জানে। আজ হুমায়ুন কবির তার বিরুদ্ধে ন্যায় কথা বলছে, ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে বলছে, তাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে তাকে গদ্দার বলা হবে, পোকামাকড় বলা হবে, তাকে বিজেপির বি টিম বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 4 মে এই হুমায়ুন কবির রেজাল্টের পরে, যেহেতু আমি অনেক সময় দিদি বলে ডেকেছি, বাংলার মুখ্যমন্ত্রীকে আমি শ্রদ্ধা করি, কারণ একটাই কারণে, আমাদের মতো একটা কৃষক পরিবারের ছেলেকে একসময় 21শে নভেম্বর 2012 আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিল, আমি গর্বিত। তো তার জন্য ওনাকে সসম্মানে 4 মে 2026 যেদিন উনি পরাজিত হয়ে যাবেন, ওনার সরকার যেদিন আর গঠন করার অবস্থায় থাকবে না, সেদিন আমি সসম্মানে ওনাকে ওই দীঘার ওনার যে সাদের মন্দির বানিয়েছেন জগন্নাথ ধাম, ওখানে আমি সসম্মানে পৌঁছে দিয়ে আসবো, গিয়ে ওনাকে দিয়ে অনেক করলেন বাংলার মানুষের জন্য, এবার ঈশ্বরকে ডাকুন, খোল তলোয়ার বাজান, আর মন্ত্র পড়ুন, আর খান, আর ঘুমান। 2021-এ আপনি বিধায়ক হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, ভরতপুর থেকে, তাই তো? কিন্তু আজকে কিন্তু আপনি যখন নতুন দল ফর্ম করলেন তখন আপনি ভরতপুর থেকে দাঁড়াচ্ছেন না, আপনি দাঁড়াচ্ছেন রেজিনগর এবং নওদা থেকে। কিসের ভয়? মানে কোনো ভয় আছে দলে হেরে যাওয়ার, নাকি অন্য কোনো এজেন্ডা? আরে আমি আমার পার্টির সর্বময় কর্তা, আমি পার্টির চেয়ারম্যান, আমি নতুন পার্টি গঠন করেছি, আমি কোথা থেকে লড়বো? মমতা ব্যানার্জি যেমন আমাকে তার পার্টির কাকে কোথায় প্রার্থী করছে, এই জেলার মোহাম্মদ আলীর মতো প্রার্থীকে বাদ দিয়েছে, 50 বছরের হাসানকে বাদ দিয়েছে বেলডাঙ্গায়, আর 74 বছরের নিয়ামত হাজিকে দিয়েছে, 81 বছরের মেটিয়া ব্রুজে আব্দুল খালেক মোল্লাকে দিয়েছে, 83 বছরের শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়েছে। তা আমি ভরতপুরে লড়বো না রেজিনগর লড়বো না বেলডাঙ্গা লড়বো না নওদা লড়বো, সেটা তো আমি ঠিক করব। মমতা ব্যানার্জির চরকায় মমতা ব্যানার্জির তেল দেখ। আমি ভরতপুরে এই কারণেই লড়িনি, মমতা বন্দ্যোপাধ্যায়রা চরম অসম্মান করেছে আমাকে, তৃণমূলের বিধায়ক হিসেবে যোগ্য সম্মান সেখানে দেয়নি, এবং সেখানে আমি কিছু অ্যাডিশনাল স্কিম করার জন্য, এক কথায় লোহাদা ঘাটের ব্রিজ, তার ডিপিআর তৈরি করা, ডিএম রাজশ্রী মিত্রকে বলে, ওনাকে 3-4 বার বলে তারপরে ডিপিআর তৈরি হয়েছিল, আজ পর্যন্ত সেটা স্যাংশন দেয়নি। 518 কোটি টাকা স্যাংশন দিয়েছে, তবু মাত্র 35 কোটি টাকার একটা প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। তাছাড়া অনেক ব্যথা আছে, অনেক যন্ত্রণা আছে যে ভরতপুর, তাই বলে ভরতপুরকে আমি ছেড়ে দিইনি কারো হাতে, কাউকে তুলেও দেবো না। ভরতপুরও আমার প্রার্থী জিতবে, আমার রাজ্য সভাপতি খুবাই আমিনকে আমি ভরতপুরে প্রার্থী করেছি, কালকেই তাকে সকালে ভরতপুরে নিয়ে গিয়ে লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, কাল থেকে সে ময়দানে নামবে। আমি 70 রেজিনগরেও 70,000 ভোটে জিতবো, আর 74 নওদাতেও 50,000-এর উপরে মার্জিনে জিতবো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকে তো আসুক না রেজিনগরে আমার সঙ্গে লড়তে, না অভিষেক আসুক না, দেখি না লড়াইটা হোক, আমি লড়তে চাই ওনাদের সঙ্গে।
কোথাও কি মনে মনে হচ্ছে না যে মিমের সাথে জোটটা কি ভুল হয়ে যাচ্ছে? কারণ মিম স্রেফ 10টি প্রার্থী দিয়েছে, বাকি কিন্তু আপনার নিজের। তো সেখানে কি কোথাও মনে হচ্ছে না যে এটা কোথাও একটা সফট ব্যাপার হয়ে যাচ্ছে? দেখুন, মিমের যিনি সর্বভারতীয় নেতা বা মেম্বার অফ পার্লামেন্ট, লন্ডনে পড়াশোনা করা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি একজন স্ট্রং ম্যান, এবং তিনি ভারতবর্ষের বর্তমানে মুসলিমদের একটা ফিগার। পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে তিনি বক্তব্য রাখেন, চোখে চোখ রেখে, এবং তিনার কজন কন্টেস্ট করছে সেটা বড় কথা না, তিনি মতো লোক আমাকে নিজের ছোট ভাই মনে করে বলেছে বাংলার রাজনীতিতে আমার সঙ্গে থাকতে চেয়েছে। আমি ডিসেম্বরে 22 ডিসেম্বর 2025 যেদিন দল ওপেন করেছি তার আগে থেকে ওনার সঙ্গে আমি কথা বলে নিয়ে, এবং সেদিন থেকে বলে আসছে যে সিপিএম আসতে পারে, আইএসএফ আসতে পারে, অন্য কোনো দল আসতে পারে, আমি ওয়েলকাম জানাবো, কিন্তু কেউ না আসলে আমার সঙ্গে মিল থাকবে। তো আমি ওপেন বলেছি 25 তারিখে বেলা 10টায় কলকাতায় থেকে প্রেস কনফারেন্সে, যে উনি আমার বড় ভাইয়ের মতো, আর উনিও আমাকে বলেছে যেটা আমার, আমি হায়দ্রাবাদের ওয়াইসি আর ওয়েস্ট বেঙ্গলের ওয়াইসি হচ্ছে হুমায়ুন কবির। তো আগামী দিনে আমরা শুধু এই 2026-এর 18তম বিধানসভা নির্বাচন না, আগামী দিনে যতদিন বেঁচে থাকবো আমার দল থাকবে, ওনারও দল থাকবে, পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা, বিধানসভা, প্রত্যেকটা নির্বাচনে মিমেশকে সঙ্গে নিয়ে বাংলাতে রাজনীতি হুমায়ুন কবির করবে। কে সমালোচনা করলো, কে কার বিরোধিতা করলো, ওটা হুমায়ুন কবির কোনো কিছু যায় আসে না। আপনি বলেছেন বেলডাঙায় আপনি বাবরি মসজিদের আদলে মসজিদ করবেন। এটা কি কোথাও একটা সাম্প্রদায়িক সমীকরণ হয়ে যাচ্ছে না রাজনীতিতে? কেন? পুরীর জগন্নাথ ধাম এসে দীঘায় করলে সাম্প্রদায়িক হবে না, দুর্গায়ন রাজারহাটে করলে সাম্প্রদায়িক হবে না, মহাকাল মন্দির শিলিগুড়িতে করলে সাম্প্রদায়িক হবে না, সরকারি টাকায় 1,10,000 টাকা করে পুজোর অনুদান দিলে সেটা সংবিধান বিরোধী হবে না। আর হুমায়ুন কবির মসজিদ করবে, সেই মসজিদের নাম বাবর রাখবে, বাবরি রাখবে, না শাহজাহানের নামে রাখবে, না হুমায়ুনের নামে রাখবে, কার কি বলার আছে? আর এই তৃণমূল পার্টিটা কতটা মুখ আর মুখোশ আলাদা, রিচাচারিতা কত দেখেন। বাবর বলে একজনকে বাবরি মসজিদের বিরোধিতা করছে, আর জলঙ্গি কনস্টিটিউশনে তৃণমূলের প্রার্থীর নাম বাবর আলী। তাহলে এদের কি ক্যারেক্টার? এরা বাবরের বিরোধিতা করছে, আর বাবরকে আবার তৃণমূলের এমএলএ প্রার্থী করেছে জলঙ্গি। দেখে নেন, নাম তার ভালো করে জেনে নেন। তাহলে মমতা ব্যানার্জি কি বললো আর কি বললো না, কি খেললো আর কি খেলো না, আমার কিচ্ছু যায় আসে না। আপনি বলেছিলেন যে এবারে 2026-এর পর উপমুখ্যমন্ত্রী হবে একজন মুসলিম। সেই নিয়ে কি বলবেন? আমি নিজেই বলেছি যে ইলেকশনের পরে হ্যাং অ্যাসেম্বলি হবে, কোন দল একক মেজরিটি পাবে না, জায়গায় পৌঁছাতে পারবে না। আমরা এমন পরিমাণ সিট নিয়ে যাব যে একজন মুসলমান এই বাংলার মসনদে উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম হবে, এটা বলেছিলাম। কিন্তু 25 তারিখে আসাদ ওয়াইসি পরিষ্কার বলেছে যে আমরা ডেপুটি সিএম এর জন্য লড়াই করছি না, আমরা সিএম এর জন্য লড়াই করছি। কাজেই 4 মে পর্যন্ত ওয়েট করুন না, কি হয়, ডেপুটি হয় না ডাইরেক্ট সিএম হয়, সেটার জন্য ওয়েট করতে হবে। কতটা আত্মবিশ্বাসী, কতগুলো জায়গায় আপনি জানেন যে এখানে আমাদের দলে জিতবে? দেখুন, আমি কোনো কান্না, আমরা ময়দানে খেলতে নেমেছি, অল আউট খেলবো। বাঁশি আমাদের প্রতীক, সেই বাঁশি এমন ভাবে বাজাবো, ফুটবল মাঠে রেফারি যেমন বাঁশি বাজিয়ে প্লেয়ারকে আউট করে দেয়, ব্রেক থ্রু করে দেয়, দ্রুত গতি কমিয়ে দেয়, তেমনি শাসক দলের এবং বিজেপির দুটো দলেরই পুরো মাঠ থেকে এমন বাঁশির হুইসেল বাজবে যে মাঠ থেকে সাইডে চলে যাবে, তৃণমূলও যাবে, বিজেপিও যাবে।
শেষ প্রশ্ন করব, যদি একক গরিষ্ঠতা না থাকে সংখ্যায় ভোট মার্জিনে, তো সেক্ষেত্রে কি আবার তৃণমূলে ফেরা ফেরা বা বিজেপির সাথে হাত মেলানোর কোনো সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে? দেখুন, রাজনীতিতে সম্ভাবনাময় শিল্প, সেটা সরকার গঠন করতে গিয়ে কার সংখ্যা বেশি, কোন সংখ্যায় প্রয়োজন এখনই বলা যায় না। ওটা ওয়েট করুন, 7ই মের মধ্যে সরকার গঠন করতে হবে। এটা আমাদের 17তম বিধানসভার লাস্ট টাইম আছে। 5 তারিখে সরকার গঠন করেছিল, মমতা ব্যানার্জি শপথ নিয়েছিল। 7 মে পর্যন্ত টাইম আছে। তা 4 মে রেজাল্ট হতে দেন, 3 দিন সময় থাকবে। সংখ্যায় কে কোথায় পৌঁছাচ্ছে সেটা যেতে দিন, তখন দেখবেন যে আপনারাও আমাদের সময় পাবেন না, আমরাও সময় পাবো না আপনাদের সঙ্গে কথা বলার। শুধু সরকার গঠনের কার সঙ্গে কি হবে, কি পলিসি হবে, গভর্নরের কাছে গিয়ে কে ডিমান্ড করবে, সেটা সময়টা অপেক্ষা করুন না। আপনারা তো 7 তারিখের আগে দেখতে হবেন বাংলার মুখ্যমন্ত্রী। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি বাংলার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে না, হবে না। বঙ্গবাসীকে কি বার্তা দেবেন? বঙ্গবাসীকে একটাই বার্তা দেব, সম্প্রীতির বাংলা, সংস্কৃতি প্রিয় বাংলা। এখানে আমাদের রাজনীতি করতে গিয়ে অনেক দূরত্ব তৈরি হয়, অনেক ভেদাভেদ তৈরি হয়, সেগুলাকে পুরো দূরে সরিয়ে রেখে, সম্প্রীতি রেখে বাংলা যাতে সুন্দরভাবে আমরা উন্নয়ন করতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেটাই আমাদের আসল লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে এক্সপ্রেস বার্তার তরফ থেকে। ক্যামেরায় শান্তনু সুতারের সঙ্গে সৈমন্তিকা হালদার, এক্সপ্রেস বার্তা।